আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল এর সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠান করোনাকালে বাংলাদেশ। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়েই আছি আমি আপনাদের সাথে জয়নুল আবেদিন। আপনাদেরকে শুরুতেই জানাতে চাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। সেই সাথে আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা যে করোনাকালীন পরিস্থিতি বাংলাদেশে সেই সাথে সমসাময়িক বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি। সেই হিসেবে আমাদের আজকে দগ্ধ অতিথিরা আমাদের সাথে সম্মানিত অতিথিরা আমাদের সাথে যুক্ত হন। বিশেষ করে বিভিন্ন জেলা উপজেলার সরকারি কর্মকর্তা থেকে শুরু করে জনপ্রতিনিধি এবং বিশ্লেষক এবং সেই সাথে সাংবাদিক নেতা আমাদের সাথে যুক্ত হন। আজকে আমরা যুক্ত হতে চাই চট্টগ্রামে আমাদের সাথে আছেন নিরাপত্তা বিশ্লেষক এবং সেই সাথে একজন লেখক জনাব অবসরপ্রাপ্ত মেজর ইমদাদুল ইসলাম। জনাব মেজর ইমদাদুল ইসলাম, আপনাকে স্বাগত এবং নববর্ষের শুভেচ্ছা। জি, নববর্ষের শুভেচ্ছা আপনাকেও। ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকবে। আমরা প্রশ্ন নিয়ে আপনার কাছে আসব। যদিও আমরা আবারও চৌধুরী ফরিদউদ্দিন চৌধুরী আমাদের সাথে যুক্ত হওয়ার কথা রয়েছে, সম্ভবত যুক্ত হচ্ছেন। আমরা ফরিদউদ্দিন চৌধুরীকেও স্বাগত জানাই। আমাদের সাথে যুক্ত আছেন আমাদের সাংবাদিকদের নেতা, বিশেষ করে চট্টগ্রাম প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক এবং সেই সাথে চ্যানেল আই চট্টগ্রাম বিভাগীয় প্রধান এবং টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সম্মানিত সহসভাপতি ফরিদউদ্দিন চৌধুরী এবং সাংবাদিকদের নেতা জনাব ফরিদউদ্দিন চৌধুরী, আপনাকেও আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত এবং ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। ধন্যবাদ জয়নালকে। আসলে আজকে ইংরেজি নববর্ষের পঞ্চম দিন, 5 জানুয়ারি। আমি সবাইকে চ্যানেল এস এর পক্ষ থেকে এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকে, চট্টগ্রাম সাংবাদিকদের পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। একই সাথে এই চ্যানেল এস এর সাথে যারা সম্পৃক্ত সবাইকে শুভেচ্ছা জানাতে তাদের শুভকামনা করছি। ধন্যবাদ আপনাকে। সেই সাথে আপনাকে দিয়ে প্রথমে কথা শুরু করতে চাই জনাব ফরিদউদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক চট্টগ্রাম প্রেস ক্লাব। সেটি হলো, প্রথমে আপনাকে আবার একটু আলাদা করে শুভেচ্ছা জানাতে চাই, যেহেতু আপনি আবার দ্বিতীয়বারের মতো এবং বিপুল ভোটে চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হয়েছেন। যদি আমি বলতে চাই, আপনি সর্বোচ্চ ভোট পেয়েছেন, আপনার ভোট দেখা যাচ্ছে 180 ভোট পেয়েছেন এবং আপনার নিকটতম প্রতিদ্বন্দ্বী হচ্ছেন মাত্র 58 ভোট পেয়েছেন। কে পেয়েছেন তার নাম উল্লেখ করতে চাই না। আপনাকে চ্যানেল এস এর পক্ষ থেকে আবার অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। দ্বিতীয়বারের মতো বিপুল পরিমাণে ভোটে আপনি নির্বাচিত হয়েছেন। সেই সাথে একটু জানতে চাই, একটু রহস্য জানতে চাই, আসলে আপনি সাংবাদিকদেরকে আপনি কিভাবে, কি মন্ত্র দিয়ে আপনার পক্ষে এত ভোট আপনি সংগ্রহ করতে পেরেছেন, প্রথমে একটু জানতে চাই। ধন্যবাদ। আসলে মানুষের হৃদয় জয় করাটা খুব কঠিন, কিন্তু আমরা এই যে করোনা কালে, যে আজকে করোনার যে একটা কথা আছে, করোনা কালে আমরা চট্টগ্রাম প্রেস ক্লাবের সাংবাদিকদের পাশে ছিলাম, সবসময় পাশে ছিলাম। বিশেষ করে করোনা যখন শুরু হয় তখন থেকে আমি যখন সাধারণ সম্পাদক হিসেবে আমি একদিনের জন্য চট্টগ্রাম প্রেস ক্লাব থেকে আমি প্রতিদিন উপস্থিত হয়েছি। অনেকেই প্রেস ক্লাবে আসেনি ভয়ে, কারণ সরকারের লকডাউন, করোনার ভয়। অনেকেই মানে বিভিন্ন জায়গায় তারা ঘরবন্দি হয়ে অথবা বিভিন্ন ঘরের মধ্যে আবদ্ধ ছিল। কিন্তু আমি এবং আমার যে কর্মকর্তারা, প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির শীর্ষ কর্মকর্তারা, আমরা প্রতিদিন প্রেস ক্লাব উপস্থিত হয়েছি। সরকারিভাবে বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন ক্লাব বন্ধ ঘোষণা করা হয়েছে। ঢাকা জাতীয় প্রেস ক্লাবও বন্ধ ঘোষণা করা হয়েছে। চট্টগ্রাম ক্লাব, আমাদের সিনিয়র্স ক্লাব, সবগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। আমরা চট্টগ্রাম প্রেস ক্লাব আমি কোনোদিন একদিনের জন্য বন্ধ ঘোষণা করিনি। এটা হলো, আমরা সাংবাদিকদের, যেহেতু সাংবাদিকদের মাধ্যমে জাতি করোনা সহ সবকিছু জানতে চায়, আমরা যদি বন্ধ করে দিই তাহলে জাতি কিভাবে জানবে? এই যে করোনার ঝুঁকি নিয়ে, করোনার মৃত্যুর ভয়কে উপেক্ষা করে, বিশেষ করে আমরা সবসময় যে সাংবাদিকদের পাশে ছিলাম বলে, সাংবাদিকদের মন জয় করতে পেরেছি বলে, এবং আপনারা জানেন মানুষের ব্যবহার, আচার আচরণ, সাংবাদিকদের পাশে থাকা, সুখ দুঃখে থাকা, এই কারণে হয়তো আমি ছিলাম সাংবাদিকদের, আমাদের প্রেস ক্লাবের সদস্যদের আমি মন জয় করতে পেরেছি। সেজন্য আমাকে উজাড় করে আবার দ্বিতীয়বারের মতো ভোট দিয়ে সাধারণ সম্পাদক নিযুক্ত করেছেন। সেজন্য আজকে চ্যানেল এর মাধ্যমে আমাদের চট্টগ্রাম প্রেস ক্লাবের সকল সম্মানিত সদস্যদেরকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে আমি আজকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই তাদেরকে, এত বড় মানে বিশাল ব্যবধানে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য। এটা প্রেস ক্লাবের এক প্রকার ইতিহাসে এরকম এত ভোটের ব্যবধানে কেউ সাধারণ সম্পাদক হয়নি। আশা করি ভবিষ্যতে হবে, কিন্তু আমি চাইবো আমাদের সাংবাদিকরা আমরা যেভাবে ছিলাম আগামীতেও যেন 2 বছর সদস্যদের পাশে থাকতে পারি, সেই দোয়া, সেই প্রত্যাশা আমি সবার কাছ থেকে চাই।
সেই ক্ষেত্রে একটি জিনিস মনে হয় আপনি বলতে ভুলে গেছেন, করোনার আপনি ছিলেন সাংবাদিকদের করোনা অর্থাৎ করোনা মোকাবেলা একজন সম্মুখ যোদ্ধা। সেই কারণে করোনায় আক্রান্ত হয়েছেন আপনি এবং করোনা থেকে আপনি ফিরে এসেছেন সুস্থ হয়ে। সেই হিসেবে আপনাকে করোনা যোদ্ধাও বলা যায়। বিষয়টা আসলে সত্য কিনা? হ্যাঁ, যখন এই যে করোনা যখন শুরু হয়েছে, আপনারা জানেন করোনা যখন শুরু হয়েছে তখন খুব আপ ছিল, মানে সবাই আক্রান্ত ছিল, অনেক মানুষ আমাদের আপনজন, অনেক আপনজন এবং আত্মীয় স্বজন, আমার কয়েকজন আত্মীয় স্বজনও এই যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে আমি আক্রান্ত হলাম একেবারে মানে প্রথম দিকেই। তখন এই যে চট্টগ্রামের মধ্যে যে হাসপাতালে কোনো যে সিট আমরা পাচ্ছি না, বিশেষ করে আইসিইউ সিট নেই, অনেক সংকট। এই অবস্থার মধ্যে আমি আক্রান্ত হলাম। আক্রান্ত হওয়ার পরে আমি যেহেতু যে করোনার বিভিন্ন উপসর্গ, বিভিন্ন কিছু যে করোনা কিভাবে ট্রিটমেন্ট দিতে হয় সবকিছু আমি এগুলো আয়ত্ত করার চেষ্টা করি এবং নিজেকে সাহস নিয়ে আমি সবসময় থাকার চেষ্টা করি। আমি ডাক্তারের পরামর্শ নিই, সাথে সাথে বাসায় থেকে করোনার যে যে চিকিৎসাগুলো আমি বাসায় থেকে নিয়েছি। বিশেষ করে করোনা, আমি এখনো বলবো করোনাকে ভয় পাওয়ার নয়, সাহসের মাধ্যমে করোনাকে মোকাবিলা করতে হবে, জয় করতে হবে, সাহস থাকতে হবে এবং প্রতিদিন মানুষ সুস্থ থাকার জন্য যেসব বিষয়, ব্যায়ামটা অবশ্যম্ভাবী। এই যে তারপরে হলো আমার যে নিয়মিত খাদ্য গ্রহণ, এই যে ফল ফ্রুট, তারপরে দুধ, ডিম, মাছ, এইগুলা খেয়ে শরীরকে এই যে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য যা যা করার তাই করলে অবশ্যই আমরা করোনা থেকে মুক্তি পাবো বলে মনে করি। ধন্যবাদ আপনাকে। আপনি করোনার ভয়কে জয় করে আমাদেরকে আজকে পরামর্শ দিতে পারছেন। আপনি আমাদের সঙ্গে থাকবেন, প্রশ্নই আপনার কাছে আসবো। আমাদের সাথে যুক্ত আছেন আরেকজন বিদগ্ধ অতিথি, যিনি সম্মানিত অতিথি, বিশেষ করে যিনি আমাদের কাছে খুবই পরিচিত একজন মুখ এবং গণমাধ্যমে একজন পরিচিত মুখ, যিনি সবসময় যাকে আমরা টেলিভিশনের স্ক্রিনে দেখি, অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম, যিনি নিরাপত্তা বিশ্লেষক এবং সেই সাথে এখন লেখক, এই গুণটাও তার সাথে যুক্ত হয়েছেন, যিনি মিয়ানমারে বাংলাদেশ দূতাবাসে কাজ করেছেন দীর্ঘদিন এবং তিনি দুটি বইও লিখেছেন, যে বইগুলোর নাম আমি বলতে চাই। করোনা কাল নিয়ে রচিত বিষাদ সময় এবং সেই সাথে রোহিঙ্গা শরণার্থী নিয়ে রচিত রোহিঙ্গা নিঃসঙ্গ নিপীড়িত জাতিগোষ্ঠী, দুটি বই প্রকাশিত করেছেন। বইগুলো নিয়ে আমরা আলোচনা করব, যেহেতু আজকের বিষয় আমরা এই দুটো বইয়ের যে আপনার বিষয়, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য মেজর আমদাদুল ইসলাম। জানতে চাই প্রথম প্রশ্নটা, সেটা করোনাকালীন সময়টাতে আপনি আমাদের বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কি দেখছেন? অর্থনৈতিক অবস্থা যদি বলি, কৃষকেরা বা হাল চালের অবস্থা বলি, কৃষিক্ষেত্রে মানুষ কৃষকের যে ক্ষতিগ্রস্ত হওয়া, এই বিষয়গুলো, যেহেতু আপনি এই বিষয়টা বই লিখেছেন, আপনার কাছ থেকে তথ্য জানতে চাই। করোনাকাল বাংলাদেশের অবস্থা কেমন ছিল এবং সামনে কি অবস্থা হবে? ধন্যবাদ। আসলে আমি এতক্ষণে আমাদের প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ অতি সদ্য নির্বাচিত ফরিদ ভাইয়ের কথাগুলি শুনছিলাম। তখন মনে হচ্ছিল যে সেই সময়ে যারা করোনা আক্রান্ত হয়েছেন শুরুর দিকে, আমাদের এটা অনভিজ্ঞতার কারণে, আমাদের দেশের ডাক্তারদের অভিজ্ঞতা ছিল না, আইসিইউ ফ্যাসিলিটিস ছিল না, পরে পরে আসছে হাই নেসেল অক্সিজেন ফ্লো, হাই ফ্লো অক্সিজেন, এগুলো আসছে। তারপরে পরে আরো দেখা গেল যে মানুষের ব্লাডটা ক্লটিং হয়ে যায় করোনার কারণে। এগুলো ইনিশিয়ালি জানা ছিল না। ইনিশিয়ালি মানুষ এই যে ব্যাপার নিবে, অর্থাৎ গরম বাষ্প নিবে, গরম পানি খাবে, এগুলো আস্তে আস্তে মানুষ ধাতস্থ করেছে। তো সেই সূত্রে আমাদের ফরিদ ভাই কিন্তু একদম শুরুতেই উনি আক্রান্ত হয়েছিলেন এবং আমি খবরটা শোনার পরে আমার খুবই লেগেছিল, খুবই খারাপ লেগেছিল। কারণ এত হাসি খুশি মানুষ, আমার এখনো মনে আছে। আমি এই জন্য ইচ্ছে করে বইটা দেখেছি, ফরিদ ভাইকে দেখে তাড়াতাড়ি নিয়ে আসছি। আমার এই বইটা, এটা আপনি হয়তো বলি নাই, এটার নাম হচ্ছে খরস্নায়ু। আমি জীবনে অনেকগুলো গল্প লিখেছি, প্রায় 100 গল্পতে বাছাই করে এখানে 48টার মতো গল্প আছে। বইটার যখন প্রকাশনা উৎসব হবে, আমি বঙ্গবন্ধু হল পাচ্ছিলাম না। ফরিদ ভাইকে ফোন করলাম, উনি নদীর ওই পারে কর্ণফুলী অনেকগুলো কাজের মধ্যে এই মানুষটা কিন্তু জড়িত আছে। আমি আজকে মানুষের সামনে, সবার সামনে বলতেছি, ছোটখাটো মানুষ কিন্তু অনেক বড় বড় কাজের মধ্যে উনি জড়িত হয়ে গেছেন। ফরিদ ভাই এগুলি বলেন নাই, উনি হালদা বাঁচাও, কর্ণফুলী বাঁচাও, এগুলির মধ্যে উনি প্রত্যক্ষভাবে জড়িত আছেন। তো ফরিদ ভাই তখন কর্ণফুলী ওই পারে ছিলেন, আমার স্পষ্ট মনে আছে। আমারে বললো যে, উনি বললেন আপনি কোনো চিন্তা করবেন না, হল বুকড। আমার বললো হল বুকড, তো কোথায় টাকা পয়সা, কোথায় কি? আমি বললাম যে এটা কিছুই, আমার জিজ্ঞাসা বলে হল বুকড। তাহলে সেই মানুষটা কেন জনপ্রিয় হবে না?
সেই মানুষটাকে কেন সবাই ভোট দিবে না? যদি ভোট না দিত আমি বলতাম। এবং করোনা আক্রান্তের পেছনে তার কারণ হচ্ছে উনি কিন্তু প্রতিদিনেই প্রেস ক্লাব ছাড়েন নাই, এই যে ঠিক কথা বলেছেন, সবার আশেপাশে গিয়েছেন, ওটা কি খুব বেশি পরোয়া করেন নাই নিজের জীবনটা নিয়ে। এবং উনি যে অভিজ্ঞতা অর্জন করেছেন সেটা দিয়ে পরে অনেককেই উনি আরো বলেছেন, সাহস দিয়েছেন। এবং দেখা গেল ফরিদ ভাই যখন করোনা জয় করলেন তখন অনেকে মনে করলো এটা ভয়ের এমন কি, ফরিদ ভাই তো উঠে আসছেন এত কষ্ট হতো পরিশ্রমের মধ্যে। এটা হচ্ছে একটা ওনার জন্য আমি বলবো যে এটা পুরো একটা সমাজে এই খবরটা যখন রটে গেল যে উনিও তো উঠে আসছেন, মানুষ আস্তে আস্তে সাহস পাচ্ছে। আর আপনি যেগুলি বলছেন যে আমাদের কৃষকরা একটা বিপর্যস্ত অবস্থায় প্রথম পড়ে গিয়েছিল, শ্রমিকরা প্রথম শিকার, কলকারখানার শ্রমিকরা, কারণ সব কলকারখানা কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছিল, লকডাউন। তারা কাজ করবে কি, তাদের মালিকদের খবর নাই, তারা কোথায় যাবে। এই যে মানুষগুলো দলে দলে ফেরত আসলো, হয়তো তাদের যাদের সামান্য সঞ্চয় ছিল তারা কোনো রকমে জীবিকার একটা নিশ্চয়তা পেয়েছিল, বা যে রিক্সাওয়ালা যে রিক্সা টানে, ঠেলাগাড়িওয়ালা ঠেলা চালায়, আমাদের পরিবহন শ্রমিক যারা আছে তারা কিন্তু সবাই চাকরিহারা হয়ে গেল। তো এই সময়ে আমি একটা টার্গেট করেছি, একটা সাপোর্ট গ্রুপ ছিল আমার সাথে, অন্তত 4000 থেকে 5000 পরিবারকে দৈনিক বেসিসে কি করে তাদের সাহায্য পৌঁছানো যায়। এক একটা এলাকায় আমি তখন ভলান্টিয়ারদের সাথে যোগাযোগ করলাম, যোগাযোগ করে তাদের মাধ্যমে চাল, ডাল, একেবারে যেটা না হলে না, আলু, কিছু তেল, লবণ, এগুলি নিয়ে এই যে প্যাকেটিং করে একটা যেই যে এলাকায় যেখানে সবচেয়ে হতদরিদ্র মানুষ বা নিম্নবিত্ত যারা আয়ের কোনো সংস্থান ছিল না, তাদের ভলান্টিয়ারের মাধ্যমে, কারণ তারা লাইনে দাঁড়ায়, এমন এমন মানুষ এই সাহায্যের জন্য তখন তাদের প্রয়োজন ছিল যারা কখনো লাইনে দাঁড়িয়ে সাহায্য নিবে এটা কখনো স্বপ্নেও ভাবে নাই। কিন্তু যখন তার প্রয়োজন হচ্ছে তখন উপায় কি? তো লাইনে তাকে অপমান, আত্মসম্মানে আঘাত না করে বরং আমি একটা জিনিসে সবসময় বলেছি, সেটা হচ্ছে বাসায় বাসায় গিয়ে তারা এগুলি পৌঁছে দিয়ে আসেন। তাইলে যার প্রয়োজন আছে সে মনে করবে যে না আমার তো ছিল, আরে কি দরকার ছিল এরকম, কিন্তু তার দরকার আছে। এবং বিশেষ করে আমি কিছু অনেকগুলো লাইনে আমার অনেক সুহৃদ তখন বলতেছিল যে তোমার যে নিরাপদ দূরত্ব এটা বজায় রাখা, মানুষের এত কাছে যাওয়া, এই যে এত মানুষ লাইন ধরে যে সেখানে হাঁটা, কিন্তু আমি একটা জিনিস ছিল মানুষের কল্যাণে, মানুষের মঙ্গলে মানুষ যদি তার জীবনও যায় তাহলে সেটা একটা আনন্দ আছে, তার মধ্যে একটা পাওয়ার, একটা তৃপ্তি থাকবে যে আমি মানুষের জন্য কিছু করতে গিয়ে আমি এই বিপদগ্রস্ত হয়েছি। মানুষ তো এমন অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, মানুষ তো এমনি হয়। তো সেখানে যে জিনিসটা আমি লক্ষ্য করেছি, আমি কৃষকদের একটু পরে আসতেছি, শ্রমজীবী মানুষদের, তাদের থেকেও তাদের স্ত্রীদের, বিশেষ করে মহিলাদের চোখে যে ভয়ার্থ দৃষ্টি আমি দেখেছি। কারণ মহিলা জানেন, মা বোনরা জানেন তার ঘরে চাল নাই খাওয়ার, তার বাচ্চা কাচ্চা আছে, তার স্বামী আছে, তা বা ঘরে বৃদ্ধ শ্বশুর শাশুড়ি আছে, বা নিজের মা বাবা থাকতে পারে, কোথায় পাবে তারা খাওয়ার অন্ন? কোথা থেকে চাল জোগাড় হবে, কোথা থেকে ডাল জোগাড় হবে? এই যে মানুষের মধ্যে একটা ভয়ার্থ, প্রথম শুরুতে যে ভয় মানুষের, বিশেষ করে নারীদের চোখে দেখেছি, এটা কিন্তু কোনো সিনেমাতেও আমি দেখেছি বলে আমার মনে পড়ে না। আমার সবসময় মনে হতো যে এরকম করে মানুষ এত কষ্টে পড়ে যাবে অদৃষ্ট একটা শক্তির কাছে। এখন আসি কৃষকদের, কৃষকরা কিন্তু সেরকম বেকায়দায় পড়েনি, তাদের গোলায় মোটামুটি ধান ছিল, তারা চাষবাস করছে। কিন্তু তারা যেটা বিপদে পড়লো সেটা হচ্ছে এই কৃষির আমার উৎপাদন আমি কোথায় নিয়ে যাব? আমার আবার ধান কাটার জন্য শ্রমিকের দরকার। যেমন আমাদের সিলেটের হাওড় অঞ্চলে শ্রমিক আসে রংপুর থেকে, আমাদের চট্টগ্রামের, উত্তর চট্টগ্রামের শ্রমিক আসে দক্ষিণ থেকে। হ্যাঁ, এই শ্রমিকরা কি করে আসবে? ওদের যাতায়াত বাগিয়ে, ওদের কে কি করবে? তখন একটা বিটিআরসির, আমাদের বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরির একটা স্ট্যাটিস্টিক্স আমি দেখলাম, এই প্রথম সপ্তাহেই আমাদের বিটিআরসি থেকে মানুষ সেবা নিয়েছে প্রথম সপ্তাহে করোনা কালের 30,000, এক সপ্তাহে 30,000 মানুষ কল সেন্টারের সহায়তা গ্রহণ করেছে। তার পণ্য কোথায় নিবে, তার বা তার যে রিকোয়ারমেন্ট, তার যে বীজের প্রয়োজন, সেগুলোর সহায়তা নিয়েছে। একই সাথে তারা দেখলো জাম করে আমাদের এই 16 কোটি দেশের যে মানুষের দেশ, সেখানে প্রায় আপনার দেখা গেল 11 কোটি মানুষ মোবাইল ব্যবহার করা শুরু করেছে। 11 কোটি মানুষ টেলিফোন ব্যবহার হাতে নিয়েছে। কারণ হচ্ছে কি, তাহলে সেখান থেকে আমাদের
করোনাতে যেমন আমাদের ভয় ছিল, করোনাতে যেমন আমরা হারিয়েছি অনেক কিছু। এই যে ফরিদ ভাই বললেন আত্মীয় স্বজন, এমন কোনো মানুষ নাই কারো না কারো আত্মীয় স্বজন এই করোনাতে কিন্তু তারা বিদায় নেয় নাই, এবং সেই বিদায়ও কিন্তু অত্যন্ত মর্মান্তিক। কারণ তার বিদায়কালে তার আত্মীয় স্বজন, তার সন্তান সন্ততি, ইভেন স্ত্রী যদি মৃত্যু হয় স্বামী কাছে যেতে পারে নাই, স্বামীর যদি মৃত্যু ঘটে থাকে স্ত্রী যায় নাই। আমি এমনও জানি মোবাইল ফোনে কবরস্থ যখন করা হচ্ছে তখন নেট অন করে তা শুধু তার চেহারাটা দেখেছে তার মা, তার ভাই বোন, তার ছেলে মেয়েরা, তার স্ত্রী। চিন্তা করে দেখেন কি বিপর্যয় মানুষের জন্য, যে মানুষ যেখানে কোথায় আকুতিতে আরতিতে কান্নায় তার চির বিদায়ের সময় পড়বে, সেখানে প্রত্যেকেই কিন্তু আছে, হয়তো সে গুমরে কেঁদে মরছে, কিন্তু তার ভিতরে একটা ভয় যে উনি যাওয়ার সময় এই ভাইরাসটা কি আমারও কোনো ছোঁয়া দিয়ে গেল কিনা, এবং কোনো জানাজায় যেতে পারে নাই। জনাব অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম, আসলে বিষয়টা আমরা প্রথম যেটাকে ঢেউ বলি, করোনার যে প্রথম ঢেউ, সেটাকে আমরা ওভারকাম করে চলে এসেছি। যদি আমরা এখন বলি আতঙ্ককে আমরা জয় করে নিয়ে আমরা সামনের দিকে এগুচ্ছি। যদি আমরা আপনাকে একটা প্রশ্ন করতে চাই, যে বিষয়টা এরকম, করোনা যে দ্বিতীয় ঢেউ আমরা এখন ফেস করছি, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় আসলে আমরা কতটুকু প্রস্তুত আছি বাংলাদেশ বা চট্টগ্রাম, যদি আমি বলি চট্টগ্রাম? আমি বলবো আলহামদুলিল্লাহ, গত 4 দিন, এটা ফরিদ ভাই আমাকে থেকে আরো ভালো, উনি যেহেতু এই লেখালেখি বা সাংবাদিকতার, গত 4 দিন আল্লাহর রহমতে চট্টগ্রাম, এটা আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ, চট্টগ্রাম কিন্তু করোনা মৃত্যু শূন্য বলে বিভিন্ন পত্র পত্রিকায় দেখেছি। এটার কারণ হচ্ছে মানুষের মধ্যে সচেতনতা। মানুষ এই যে একটু আগে আমরা যদি বারবার কথা বলি মানুষ শুনবে, এই যে ব্যায়াম করা, আমাদের সাধারণ মানুষরা যারা ফিজিক্যাল, যারা কায়িক পরিশ্রম করে, তাদের জন্য এটা কিন্তু কোনো ভয়ের কোনো কারণ নাই, কারণ তাদের রেজিস্ট্যান্স পাওয়ার অনেক বেশি গ্রো করেছে। আমাদের কৃষকরা, আমাদের শ্রমিকরা, আল্লাহর অশেষ রহমত, তারা কিন্তু আক্রান্ত কম হয়েছে। তো সেটা থেকে দেখা গিয়েছে ফিজিক্যাল এই যে ব্যায়ামের কথা ফরিদ ভাই একটু আগে বলছিলেন, যে ব্যায়াম করা, তারপর সেখানে তাকে এই যে গরম পানি খাওয়া, একটু ফল ফ্রুট সম্ভব হলে খাওয়া, যতটুকু একটু ভালো খাদ্য গ্রহণ করা, এগুলি মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি হয়েছে বলে আমরা যে আজকে দ্বিতীয় ওয়েব যেটা বলছেন, যেখানে ইউরোপ পুরো কাবু, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা কাবু, ইউরোপে আপনার ইটালিতে মার্চ মাস পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে। আপনি যুক্তরাজ্যে এখন সবচেয়ে বেশি কঠোর করোনাকালীন লকডাউন চলছে, ফ্রান্সে লকডাউন চলছে, এখন ব্রাজিলে চলছে। জনাব মেজর এমদাদুল ইসলাম, আমরা বলতে পারি আমরা বাংলাদেশি যারা আছি, আমাদের মধ্যে ইমিউনিটি যেটা বলি আমরা, সেই ইমিউনিটি গ্রো করেছে আমাদের মাঝে। ইমিউনিটির সাথে সাথে মানুষের সচেতনতা, কারণ আমাদের এখন হাটে বাজার দেখবেন মাস্ক পরে ঘুরছে মানুষ, খুব বেশি একত্র জড়িত হচ্ছে না, হাত মিলামিলি করতেছে না, খোলাখুলি করতেছে না, স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে মানুষ সচেতন হয়েছে। আমাদের যে আপনার কাছে আবার আসবো, একটু যেতে চাই আমাদের ফরিদউদ্দিন চৌধুরী, আমাদের সাংবাদিক নেতা, ওনার কাছে, যে জনাব ফরিদউদ্দিন চৌধুরী, আসলে প্রথম দফায় আমরা দেখেছি আসলে চট্টগ্রামের হাসপাতালগুলোতে কি ধরনের পরিস্থিতি হয়েছে, একেবারে অসহ্য, মানে যে বিষয়গুলো আমরা দেখেছি, পথে ঘাটে মানুষ শ্বাসকষ্ট নিয়ে দৌড়ে বেরিয়েছে এবং মারাও গেছে পথে ঘাটে। এখন আপনি দ্বিতীয় ঢেউ মোকাবেলায় এখন হাসপাতালগুলোকে কেমন দেখতে পাচ্ছেন এবং তাদের প্রস্তুতি আপনি একজন সাংবাদিকের চোখে কেমন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ধন্যবাদ প্রশ্নটা করার জন্য। প্রথম হলো, এখন দ্বিতীয় ঢেউ চলছে। আমি আজকে আমাদের এক সাংবাদিককে ভর্তি করার জন্য চট্টগ্রামের আমাদের মেডিকেল কলেজের পরিচালককে আমি ফোন করলাম। উনি বলছেন যে আমাদের অনেক আইসিইউ বেড আছে, আপনার এখনই আপনার পেশেন্ট পাঠিয়ে দিন। আমাদের এক সাংবাদিক, নাম বলছি না, উনি আক্রান্ত, উনি বলছেন যে আমাকে পাঠিয়ে দিন, আমার অ্যাভেলেবেল সিট আছে, আইসিইউ বেড আছে, আপনি পাঠিয়ে দিন। তার মানে আমরা প্রস্তুত আছি। আমাদের এমদাদ ভাই বললো আমরা এখন দ্বিতীয় ঢেউ, যে আমাদের চট্টগ্রামে, বিশেষ করে আমি সাংবাদিকতা করতে এবং মিডিয়া কর্মী হিসেবে একজন সচেতন মানুষ হিসেবে যা দেখেছি, এই মানুষের মাস্কটা, আমরা বলবো মাস্কটা যদি সবসময় পরেন, আপনি যদি হাত ধোয়েন, ওই যে স্বাস্থ্যবিধিটা মেনে চলেন অবশ্যই। বিশেষ করে আমরা কাজ করতে গিয়ে দেখেছি এই যে আমাদের ইমিউনিটিটা এত ডেভেলপ আমাদের বাঙালির। বিশেষ করে আপনি জানেন আমাদের এই যে গার্মেন্টস কর্মী, আমার পক্ষে, হ্যাঁ ওরা আক্রান্ত হয়েছে কিন্তু ওরা বুঝতে পারেনি। আমাদের যে যত রকম এখানে বস্তি আছে, বস্তির লোকরা আক্রান্ত হয়েছে কিন্তু বোঝা যাচ্ছে না। আমাদের রিক্সা চালক, আমাদের এই যে ফুটপাতের মানুষ, ওরা আক্রান্ত হয়েছে, বোঝা যাচ্ছে না। তার মানে হলো যে রোদে পড়ে ঝড়ে ভিজে তাদের ইমিউনিটি এত ডেভেলপ, এই যে করোনা তাদেরকে আক্রান্ত করতে পারেনি। আমি বস্তির কোনো লোক এ পর্যন্ত মারা গেছে বলে আমাদের কোনো এরকম খবর নেই। রিক্সাওয়ালা
তারপরে আপনার গার্মেন্টস কর্মী মারা গেছে বলে করোনা আক্রান্ত হয়ে, আমাদের তেমন এরকম নিউজটা নেই। তার মানে হলো আমরা অনেক ডেভেলপ হয়েছে। দ্বিতীয়টাও এই যে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে উনি গাইডলাইন দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এটা আসলে ওই যে আমাদের বাংলাদেশের জন্য আশীর্বাদ। আমরা আশা করি এই দ্বিতীয় ঢেউ অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা মোকাবেলা করতে পারবো। বাংলাদেশ মোকাবেলা করছে। এখন আমরা মনে করছিলাম শীতের সময় বেশি আক্রান্ত হবে, হ্যাঁ বেড়েছে, কিন্তু আমাদের মৃত্যু, আমাদের এই যে বললো আমরা গত 4 দিন ধরে, এই যে এর আগে একজন দুজন মারা গিয়েছে, গত 4 দিন ধরে মৃত্যু শূন্য, কিন্তু আক্রান্ত সংখ্যা বাড়ছে। তার মানে হলো আক্রান্ত হলেও আমাদের এই যে বিভিন্ন চিকিৎসা পদ্ধতি উন্নত হয়েছে। আমাদের এই যে হাসপাতালে সিট আছে, এখনো আমরা বলতে পারি হাসপাতালের মধ্যে সিট, যে চিকিৎসার জন্য সিট বরাদ্দ আছে, চেষ্টা হচ্ছে। আমাদের ভয়ের মানে তো প্রস্তুতি নেওয়া হয়েছে। গত কয়েকদিন আগে আমাদের স্বাস্থ্য সচিবের নেতৃত্বে এসে, স্বাস্থ্য সচিব এসে, সেক্রেটারি এসে, মাননীয় সাহেব এসে এখানে বৈঠক করেছে। বৈঠকের মধ্যে আমিও ছিলাম। প্রস্তুতি নেওয়া হয়েছে, পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছে, কিন্তু ঢেউ চলছে। আমরা আশা করি যে আমাদের মানুষ যত সচেতন হবে, আমাদের মাস্ক ব্যবহার যত বেশি বাড়বে, স্বাস্থ্যবিধি যত মেনে চলবে, আমাদের আক্রান্ত সংখ্যা আমরা নিয়ন্ত্রণ রাখতে পারবো। আর যে আমি আগে বললাম, আমরা আমাদের মন মানসিকতাকে শক্ত রেখে আমাদেরকে এগিয়ে নিতে হবে, আমাদের জীবনযাপনও ঠিকভাবে রাখতে হবে এবং করোনারও আমাদেরকে মোকাবেলা করতে হবে। সুতরাং আমি মনে করি আমাদের যে প্রস্তুতি, এই প্রস্তুতি আমাদের আছে, আমরা ভয়ের কোনো কারণ নেই বলে মনে করি। সেই সাথে একটু আমি, যেহেতু আপনি সাংবাদিক নেতা, সেক্ষেত্রে আপনার কাছে একটু সাংবাদিকদের অধিকার নিয়ে একটু প্রশ্ন করতে চাই। যদি বলি আমরা গত বছরের হিসাবে দেখা গেছে 88 সাংবাদিক এবং চলতি বছর 9 মাসে 209 সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছেন রিপোর্ট করতে গিয়ে। সম্প্রতি একজন সাংবাদিক ইউনিয়নের একজন কর্মীকেও অপহরণ করা হয়েছে এবং তিনি বেহুশ হয়েছেন, অর্থাৎ জ্ঞান হারিয়ে ফেলেছিলেন, এরকম বিষয়টা ছিল। এই যে সাংবাদিক উপরে নির্যাতন হচ্ছে, এই বিষয়গুলোর সংখ্যা বেড়ে যাচ্ছে দিন দিন, এই ক্ষেত্রে আসলে কারণটা কি? সাংবাদিকদের উপর নির্যাতনের হার বেড়ে যাওয়া, এই বিষয়টাকে একজন সাংবাদিক নেতা হিসেবে আপনি কিভাবে দেখছেন, এবং এই নির্যাতনের পরবর্তী দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আপনারা রাস্তায় নেমেছেন, এবং সেই ক্ষেত্রে কেমন সাড়া পাচ্ছেন? আচ্ছা, ধন্যবাদ এই প্রশ্নটা করার জন্য। হ্যাঁ, সাংবাদিকরা যত যাদের সত্যটা লিখবে, যারা সত্য আক্রান্ত, যারা সত্য লেখার পরে যারা যে জন্য ক্ষতিগ্রস্ত হবে, তারা অবশ্যই আক্রান্তটা হচ্ছে বেশি। আমি চাইবো সাংবাদিকেরা সবসময় সত্যটা লিখে যাবে। যত বাধা আসুক, যত প্রতিবাদ আসুক, যত প্রতিবন্ধকতা আসুক, আমি মনে করি সাংবাদিকরা সত্য কথাটা লিখে যাবে। তাহলে তো, না হলে দেশ থাকবে না, পৃথিবী থাকবে না, সাংবাদিকদের সত্য কথা না লিখলে। আর হলো সরকার, আমরা বর্তমান যে সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা নেতৃত্বে যে সরকার আছে, সরকারের কাছে আমরা এই যে আমাদের সাংবাদিক যিনি আক্রান্ত হয়েছিল, অপহরণ হয়েছিল, আমরা সবসময় আমরা সমাবেশ করেছি, মিছিল করেছি। আমাদের হলো যারা করেছে তাদেরকে অবিলম্বে খুঁজে বের করা। এখনো আমরা তার এই যে তাকে অপহরণ করা হয়েছে, তাদের এখনো খুঁজে বের করা হয়নি, এখনো তাদের আইনের আওতায় আনা হয়নি। মামলা হয়েছে। আমরা এখনো দাবি করছি আপনার এই যে টেলিভিশনের মাধ্যমে, আমরা এই যে অপহরণকারীদেরকে খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। একই সাথে সারা বাংলাদেশে, শুধু চট্টগ্রাম নয়, সারা বাংলাদেশে যারা সাংবাদিকদের উপর আক্রমণ করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, তাদের আইনের আওতায় আনলে অবশ্যই দুর্বৃত্তরা অবশ্যই কমে যাবে, সাংবাদিকদের আক্রান্তর সংখ্যা অবশ্যই, সাংবাদিকদেরকে আক্রান্ত হওয়ার সংখ্যা অনেক কমে যাবে বলে মনে করি। আইন যদি সঠিকভাবে প্রয়োগ হয়, সাংবাদিকরা যদি সোচ্চার থাকে, ঐক্যবদ্ধ থাকে। বিশেষ করে আরেকটা বিষয় হলো, আমরা চট্টগ্রামের এই ঘটনা নিয়ে আমরা সব সাংবাদিকেরা মাঠে নেমেছিলাম। মাঠে নেওয়ার কারণে হলো এই যে অপহরণকারীরা তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। আমি আজকের এই যে আপনার টেলিভিশনের মাধ্যমে দেশের সকল সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকলে, তারা যদি ঐক্যবদ্ধভাবে সকল যারা এই যে আমি দুর্বৃত্ত বলবো, তাদেরকে যদি আমরা ঐক্যবদ্ধভাবে আমরা প্রতিবাদ করি, তাহলে দুর্বৃত্তর যে মনোমানসিকতা, তাদের দুর্বৃত্তরা কমে যাবে, এবং সরকার যদি আইন সঠিকভাবে প্রয়োগ করে, তাহলে সাংবাদিক নির্যাতনের হার অনেকাংশে কমে যাবে বলে মনে করি আমি। সেই ক্ষেত্রে আপনি কি বলবেন কিনা, যে আমি যদি বলি সাগর রুনির কথা, বিগত 10 বছর ধরে এখনো সে আশার আলো দেখেনি, যদি বলি তার ছেলে, তো এই ক্ষেত্রে আসলে আমাদের সাংবাদিকদের কোনো দুর্বলতা আছে কিনা আন্দোলনের ক্ষেত্রে, দৃষ্টান্ত শাস্তি আদায়ের দাবির ক্ষেত্রে কোনো ধরনের দুর্বলতা, বা আমরা সকল সাংবাদিক ঐক্য আছে কিনা, কি বলে মনে করেন? আমি আপনি আমার কথাটাই মধ্যে আমি গত কথা ইতিপূর্বে বলেছি আপনাকে, ঐক্যবদ্ধ ছাড়া কোনো আন্দোলন সম্ভব নয়। আমাদের মধ্যে যদি ডিভাইড থাকে, আমাদের মধ্যে মতদ্বৈধ থাকে, তাহলে আন্দোলন সফল হয় না। সব জায়গায় যদি সবাই ঐক্যবদ্ধ থাকে, যে কোনো আন্দোলন
শুধু সাংবাদিকতার বিষয় না, যে কোনো আন্দোলন সফল হবেই ঐক্যবদ্ধের মাধ্যমে। আমাদের মধ্যে যদি ডিবেট থাকে, বিভেদ থাকে, তাহলে অন্যরা সুযোগ পাবে। সুতরাং আমি বলবো যে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে ঐক্যবদ্ধতা প্রতিরোধ করি। সাগররুনির ব্যাপারে আসে, আমরা এখনো সাগররুনিকে যারা হত্যা করেছে তাদেরকে এখনো যে আদালতের মাধ্যমে আদালতকে বলে, আদালত হাইকোর্ট নির্দেশ দিয়েছে এই চার্জশিট দেওয়ার জন্য, কিন্তু এখনো দেওয়া হয়নি। আশা করব সাগররুনি সহ বাংলাদেশ সকল সাংবাদিক যারা নির্যাতন করেছে হয়েছে তাদেরকে আইনের আওতায় আনলে, আমি আশা করি ঐক্যবদ্ধভাবে যদি আমরা দাবি করি, ঐক্যবদ্ধভাবে যদি আমরা প্রতিবাদ করি, ঐক্যবদ্ধভাবে যদি এই যে আন্দোলনে যারা আক্রান্ত তাদের বিচারের দাবি করি, তাহলে আমরা অবশ্যই সফল হব বলে আমরা মনে করি। বিচার পাবো। আসলে আমাদের মধ্যে যে বিভেদটা দূর করতে হবে, আপনার কথায় আমরা বুঝতে পেরেছি। একটু যেতে চাই আমাদের আসলে যিনি বিশ্লেষক, নিরাপত্তা বিশ্লেষক, সেক্ষেত্রে যেহেতু ওনার রোহিঙ্গা নিয়ে একটা বইও আছে, সেক্ষেত্রে আমি রোহিঙ্গা নিয়ে একটু আলাপ করতে চাই মেজর ইমদাদুল ইসলাম, যিনি উনি বিশেষজ্ঞ, বিশেষ করে যিনি মিয়ানমারে দীর্ঘদিন বাংলাদেশ দূতাবাসে কাজ করেছেন, সেই ক্ষেত্রে মিয়ানমারের সমস্ত বিষয়গুলো ওনার নখদর্পণে আছে। সেক্ষেত্রে একটু জানতে চাই, 2017 সালে 11 লাখ রোহিঙ্গা আমাদের বাংলাদেশে আসে, যদিও বলা হয় 11 লাখ, কিন্তু তার চেয়েও বেশি, 13 লাখেরও বেশি রোহিঙ্গা এখনো বসবাস করছে। সেই ক্ষেত্রে এটা প্রত্যাবাসনের একটা কথা উঠে সরকারের পক্ষ থেকে, কিন্তু এত 3টা বছর অতিক্রান্ত হয়ে গেছে, এখনো প্রত্যাবাসনের সেই আশার আলো এখন আমরা দেখতে পাইনি। আপনি কি মনে করেন মেজর ইমদাদুল ইসলাম? হ্যাঁ, ধন্যবাদ। আসলে 2017 সালের 25শে অগাস্ট থেকে শুরু করে ধরেন সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের ভিতরে বাংলাদেশে এই রোহিঙ্গাদের স্রোতটা আসে এবং প্রায় 10 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় গ্রহণ করে। বাংলাদেশ সেটা মানবতার দিক থেকে বিবেচনা করে বাংলাদেশ আশ্রয় দিয়েছিল। তো সেটা, এই জিনিসটা কিন্তু বাংলাদেশ দ্বারা সৃষ্ট নয় মোটেও। আর যারা সৃষ্টি করেছে মিয়ানমার কর্তৃপক্ষ, তারা একটা দীর্ঘ পরিকল্পনার মাধ্যমে এই সমস্যাটা সৃষ্টি করেছে। তো তারা সেখানে আন্তর্জাতিক সম্প্রদায় যেখানে যেই ধরনের চাপ সৃষ্টি করার কথা ছিল মিয়ানমারের উপরে, তার মধ্যে খালি শুধুমাত্র আমরা দেখেছি ওরা ইউএন সিকিউরিটি কাউন্সিল যাদের মেজার্স নেয়, মানে যারা ব্যবস্থা গ্রহণ করে এই সমস্ত এই ধরনের নির্যাতন, নিপীড়ন, হত্যাকাণ্ড, গণহত্যা, এগুলোর বিচার করা এবং ওই দেশটাকে শাস্তির আওতায় আনা। তো সেটা যখন ইউএন সিকিউরিটি কাউন্সিলে যতবার করতে গিয়েছে, বাংলাদেশ হোক অথবা রোহিঙ্গাদের পক্ষ হয়ে অন্য কোনো দ্বিতীয় তৃতীয় দেশ প্রস্তাব আনুক, সেখানে চায়না এবং রাশিয়া ব্যাটো তাদের পাওয়ার নিয়ে মিয়ানমারের পক্ষে দাঁড়িয়েছে। সুতরাং এই যে রোহিঙ্গারা যে ফেরত যাবে, মিয়ানমার যে একটা চাপ অনুভব করবে, তারা যে একটা অন্যায় করেছে, সে অন্যায়ের যে প্রতিকার তারা করবে, মানুষগুলোকে ফেরত নিয়ে তাদের স্ব গ্রাম বা তাদের বসতি যেখানে সেখানে যে পুনর্বাসন করবে, সেটা তারা আর করার মতো নিজেদেরকে মনে করছে না যে এটা করা উচিত। তারা সেখান থেকে দৌড়িয়ে তাদেরকে বের করে দিয়েছে অত্যাচার, নির্যাতন, হত্যাকাণ্ডের মাধ্যমে। তার পেছনের কারণ হচ্ছে তারা ধরে নিয়েছিল যে এই রোহিঙ্গাদের ফেরত আনার জন্য না, কারণ অন্যান্যবার যখন রোহিঙ্গারা ওখান থেকে বিতাড়িত হয়েছে, তাদের বাড়িঘরগুলো ছিল একেবারে অক্ষত। এবার একটা নতুন উপসর্গ বা অনুষঙ্গ আপনি যদি লক্ষ্য করেন, সেটা হচ্ছে তাদের বাড়িঘরগুলো, হাজার হাজার গ্রাম, এখন তো স্যাটেলাইট ফটোগ্রাফির মাধ্যমে সেগুলো দেখা যায় কি করেছে, তাণ্ডব চালিয়েছে। সেখানে সেগুলো ভস্মীভূত করা হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে, এবং শুধু জ্বালানো না, সেই সব যেন নিশ্চিহ্ন হয়ে যায়। সেখানে যে কখনো গ্রাম ছিল সেটাকে বুলডোজ করে সেটাকে লেবেল করে দেওয়া হয়েছে। তার মানে হচ্ছে তারা ধরেই নিয়েছে এদেরকে আমরা ফেরত আনবো না, ফেরত গেলেও এমন একটা ব্যবস্থা আমরা করব যেন তারা নিরুৎসাহিত হয়। যেমন তাদের জন্য কনসেন্ট্রেশন ক্যাম্প তারা তৈরি করছে, সেখানে সেই কনসেন্ট্রেশন ক্যাম্পের বাইরে তারা যেন আর যেতে না পারে। তাদের ভূমি, তাদের বাড়িঘর, তাদের স্থাবর অস্থাবর সম্পত্তি সবকিছুর থেকে তাদেরকে ওখানে আপনার একেবারেই তাদের বিচ্ছিন্ন করে ফেলা হলো, তাদেরকে বঞ্চিত করার লক্ষ্যে। এবং সেখানে আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে 2012 সালে এই ঠিক একই ধরনের একটা ঘটনা ঘটেছিল। তখন কিন্তু বাংলাদেশ এই রোহিঙ্গাদেরকে আশ্রয় দেয়নি। তখন মিয়ানমার কর্তৃপক্ষ সেখানে, বিশেষ করে বর্তমান আরাকানের যে রাজধানী, একসময় সেটার নাম ছিল আকিয়া, এখন সেটা হয়েছে সিটওয়ে। সিটওয়ের উপকণ্ঠে আশেপাশে যত মুসলিম গ্রাম ছিল সবগুলো থেকে তাদেরকে উচ্ছেদ করেছে, করে তারা 2.5 লক্ষের মতো রোহিঙ্গাকে
তারা সিটুয়ের উপকণ্ঠে এনে একটা কনসেন্ট্রেশন ক্যাম্পে রেখেছে। সেই 2012 থেকে আজ পর্যন্ত সেই ক্যাম্প থেকে তাদেরকে আর বাড়িঘরে তাদের যেতে দেওয়া হয়নি, তারা সেখানে আছে। আপনি যদি আজিম ইব্রাহিমের একটা বই আছে রোহিঙ্গাস, দ্য হিডেন জেনোসাইড ইনসাইড মিয়ানমার, অথবা যদি আপনি মেরি কুইন্স ইউনিভার্সিটির প্রফেসর অ্যান্ড মেরি একটা বই লিখেছেন জেনোসাইড ইন মিয়ানমার, ওরা কিন্তু এগুলো 2017 সালের বহু আগে লিখেছে, 2012 সালের পরপরই লিখেছে, তারা সেখানে কনসেন্ট্রেশন ক্যাম্পে গিয়েছে। তো বিশ্ব সম্প্রদায় তখনও কিন্তু রোহিঙ্গাদের পক্ষে দাঁড়ায় নাই। এই যে একটু আগে ফরিদ ভাই বলছে বা আপনি সাংবাদিক সমাজ যে কণ্ঠ উচ্চারিত করেছেন সেটা কিন্তু শুনে নাই। রবার্ট ফোনিয়া বলে বিবিসির একজন সাংবাদিক আছেন, তার একটা কথা আমি রোহিঙ্গাদের জন্য আমার বইতেও শুরুতেই আমি সেটা উল্লেখ করেছি। উনি বলেছেন রোহিঙ্গারা এমনই এক হতভাগ্য জাতিগোষ্ঠী যারা নিজ দেশ থেকে বিতাড়িত এবং যেখানে আশ্রয় নিয়েছে সেখানে অনাকাঙ্ক্ষিত। বাংলা করলে এই কথাটাই হয়, নিজের দেশ থেকে বিতাড়িত, যেখানে আশ্রয় নিয়েছে সেখানে অনাকাঙ্ক্ষিত। এই যে জাতিগোষ্ঠী, ওরা কখনো জানে না যে পৃথিবীতে সংবাদপত্র আছে, কোনো সাংবাদিক তাদের কথা লিখতে পারে, এই কথাটা ওরা জানে না। পৃথিবীতে টেলিভিশন আছে, পৃথিবীতে রেডিও আছে, বা কোনো আন্দোলন সংগ্রাম করে দাবি আদায় করতে হয়, এইগুলো তাদের মধ্যে এখনো পর্যন্ত ডেভেলপ হয় নাই। যার জন্য এই মানুষগুলো যুগের পর যুগ তারা অত্যাচারিত হয়েছে। তো তাদের মিজানুল ইসলাম, আপনাকে যদি একটু সম্পূরক প্রশ্ন যদি আমি করি, যে আপনি বলছিলেন গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়ে নিশ্চিহ্ন করেছে এবং ভোল্টেজার দিয়ে প্রায় মাটি সমান করে দিয়েছে। এই সম্প্রতি মিয়ানমারে একটি আইন পাশ করেছে যে আসলে লেভেল প্লেন যেগুলো জায়গা আছে সেগুলো, অর্থাৎ যেখানে ঘর বাড়ি থাকবে না, এগুলো সরকারি জমি হিসেবে সরকারের মালিকানায় চলে যাবে, এরকম একটি আইন হয়তো পাশ করেছে সম্প্রতি মিয়ানমারে। তারা কি এই ধারাবাহিকতায় তাদেরকে আসলে সেই গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া বা বিভিন্ন জমি একবারে লেভেল করে দেওয়া বুলডোজার, সেই ধারাবাহিকতায় কি তারা এই কাজটা করেছিল কিনা? ধন্যবাদ। এটা আসলে আপনি হয়তো যে কথাটা বলেছেন, এখানে হয়তো না, এটা একটা আইন পাশ করেছে, আপনি যেভাবে বলেছেন তার থেকেও কঠোর আইনটা। সেটা হচ্ছে বলা হয়েছে সেই আইনে 3 বছরের ভিতর যদি কেউ তার সম্পত্তির মালিকানা দাবি না করে তাহলে সেটা সরকার বাজেয়াপ্ত করবে এবং সরকারের সম্পদ হয়ে। তো রোহিঙ্গারা তো আমাদের দেশে আসছে কয় বছর এখন? এখন থেকে যদি হিসাব করি অনেক আগে থেকে, 2017 আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এর আগেও তো রোহিঙ্গারা আসা শুরু করেছে। আমি সেটা বলছি, 3 বছর পেরিয়ে গেছে। যারা বেশি আসছে, এই যে মেজর এক্সোডাস যেটা আমরা বলি, যেটা সবচেয়ে 10 লক্ষ যেখানে চলে আসছে, সেখানে 2017-তে তারা এসছে আমাদের দেশে। তো 2017 থেকে এখন 2020, 3 বছর পেরিয়ে গেছে। তারা আইনটা এমনভাবে করেছে সুকৌশলে, অর্থাৎ 3 বছরের ভিতরে কেউ যদি তার নিজের জমি দাবি না করে লিখিতভাবে, অর্থাৎ আমাদের যে দেশে যেমন সাব রেজিস্ট্রার অফিস আছে, সাব রেজিস্ট্রার অফিসে এসে সশরীরে হাজির হয়ে লিখিতভাবে যদি না বলে যে আমার এই জমি, আমার এই খাজনা দিতে পারে, এই করি নাই, তাহলে সেটা বাজেয়াপ্ত হয়ে যাবে। তো যেই রোহিঙ্গারা ক্যাম্পে আছে, এই ধরুন কুতুপালং, বালুখালী, আমাদের ওখানে যারা আছে, এই লক্ষ লক্ষ রোহিঙ্গার কেউ কি ওখানে যেতে পেরেছে? পারে নাই। আন্তর্জাতিক সম্প্রদায়ও এটা জানে। ইভেন কি আপনি আশ্চর্য হয়ে যাবেন, গত বৃহস্পতিবার 30শে ডিসেম্বর জাতিসংঘের প্ল্যানারি সেশনে যখন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে কোনো প্রস্তাব বারবার ভেটোর কারণে কোনো প্রস্তাব পাস হতে পারে না, তখন সেটাকে প্ল্যানারি সেশনে নিয়ে আসে। এটা আরো একটা নাম আছে টেকনিক্যাল, আমি নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। এটা হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদ পূর্ণাঙ্গ অধিবেশনে উপস্থাপন করে ওই প্রস্তাবটা। তো সেখানে 129টা দেশ রোহিঙ্গাদের পক্ষে, অর্থাৎ যে হিউম্যান রাইটস ভায়োলেশন, জাতিসংঘ হিউম্যান রাইটস কমিশন যে প্রস্তাবটা এনেছে, সেখানে 129টা দেশ রোহিঙ্গাদের পক্ষে ভোট দিয়েছে। তারপরও দুঃখজনক ঘটনা হচ্ছে সেখানে রাশিয়া, চীন সহ ভিয়েতনাম, ফিলিপিন, মিয়ানমার নিজে, এরকম 9টা দেশ এটার বিপক্ষে ভোট দিয়েছে। এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে সেখানে 29টা দেশ অ্যাবস্টেইন থেকেছে, অর্থাৎ ভোটদানে বিরত থেকেছে। তার মধ্যে আছে আমাদের এই উপমহাদেশের বা এই অঞ্চলে দক্ষিণ এশিয়ার আপনার শ্রীলঙ্কা ভোট দেয় নাই, নেপাল ভোট দেয় নাই, ভুটান ভোট দিয়ে থেকে বিরত, এবং আরো দুঃখজনক হচ্ছে ভারত ওখানে বিরত, ভোট দেয় নাই, নিরপেক্ষ থেকেছে।
তো এখানে আমি একটা জিনিস বলবো, ডেসমন্ড টুটু একটা কথা বলেছেন যেটা এখানে উল্লেখ্য, একবার আমি পরিষ্কার করে বলবো, ইফ ইউ আর নট প্রোটেস্টিং, তুমি যদি প্রতিবাদ না করো, নিরপেক্ষ থাকো, তার মানে তুমি অত্যাচারীর পক্ষ গ্রহণ করেছো। এটা ডেসমন্ড টুটুর কথা। তুমি যদি প্রতিবাদহীন হও, তুমি যদি প্রতিবাদ না করো, নিরপেক্ষ থাকার ভান করো, তার মানে তুমি অত্যাচার যারা করছে, you are taking the side of the atrocities those have carried out the atrocities. তো এগুলো দুর্ভাগ্য, যেখানে ধরেন রোহিঙ্গারা এমন কোনো কাজ সেখানে করে নাই যার জন্য তাদের বিতাড়িত হতে হবে। তারা কোনো কিছুই এমন, একেবারেই আমি এই কথা নিশ্চিতভাবে বলতে, আমাদের দেশের অনেক মানুষও বলে যে রোহিঙ্গারা আমাদের দেশে কি আপদ, এগুলো বাদ যায় বাইর করা, ওই করা সেই করা উচিত। আমি তো বলবো যে আমরা জাতি হিসেবে আজকে নয়, ভবিষ্যতে অনাদিকাল পর্যন্ত মাথা তুলে বলতে পারবো। আমি তো গত বছর এই আপনার জাস্ট এই করোনা শুরু হওয়ার আগে আমার সুযোগ হয়েছিল বোম্বেতে যাওয়ার। ওখানে আমি ভারতীয় বেশ কিছু, যারা ওদের একটা সেমিনারের মতো ছিল এটা, ওখানে যারা বুদ্ধিজীবী শ্রেণী ছিল, যারা ইন্টেলেকচুয়াল ছিল, তাদেরকে একটা কথা বলেছি, দেখুন আপনারা পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ, আর আমরা পৃথিবীর সবচেয়ে ঘনবসতির দেশ। ডেসপাইট অফ দ্যাট, আমাদের এত ঘনবসতি নিয়েও আমরা আমাদের দক্ষিণ অংশে, আমাদের দেশের দক্ষিণাঞ্চলে আরো 11 লক্ষ মানুষকে আমরা আশ্রয় দিয়েছি। ডেসপাইট অফ আওয়ার হেভি ডেন্সিটি, আমাদের অনেক ডেন্সিটি, ঘনত্ব মানুষের। আর আপনারা পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ, আপনারা overnight you have declared that over 4 million people is not your people in Assam in the name of NRC, ন্যাশনাল রেজিস্ট্রেশন আপনার যেখানে করেছেন সার্টিফিকেট। তো সেখানে এই চালে 40 লক্ষ মানুষ কোথায় যাবে? আপনি নিজের দেশের মানুষকে আপনারা কি করে নিরাশ্রয় করতে পারেন? আমি এক্স্যাক্টলি একই, ঠিক এই মার্চ মাসে করোনা শুরু হয়েছে, ঠিক তার আগেই আমি মিয়ানমারও গিয়েছিলাম, নেপেটোতেও গিয়েছিলাম। ধন্যবাদ। আমরা আপনার কাছ থেকে আরো সারগর্ভ বক্তব্য শুনবো। মেজর ইমদাদুল ইসলাম, আমরা একটু যেতে চাই আমাদের ফরিদউদ্দিন চৌধুরী, সাংবাদিক নেতা, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক। জনাব ফরিদউদ্দিন চৌধুরী, একটু যদি বলতেন, উনি 2017 সালের পরে তো আসলে 10 লাখই বলুন, 11 লাখই বলুন, বা প্রচুর রোহিঙ্গা আমাদের দেশে এসেছে, এবং সেই ক্ষেত্রে টেকনাফে অনেক ঘটনার কথা আমরা জানি। সেই ঘটনা হচ্ছে স্থানীয়দের সাথে রোহিঙ্গাদের একটা দ্বন্দ্ব, সংঘর্ষ, এই বিষয়গুলো আমরা সাংবাদিকরা কভার করেছি। আপনি কি মনে করেন এই রোহিঙ্গাদের কারণে এলাকা ভিত্তিক কোনো ধরনের হুমকি হতে পারে, এরকম বিষয় কি আপনার চোখে দেখেছেন কিনা, সাংবাদিকতার চোখে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ধন্যবাদ আপনাকে। প্রথম আমি ধন্যবাদ জানাই আমাদের মেজর আমজাদ ভাইকে। মেজর আমজাদ ভাই হলো রোহিঙ্গা নিয়ে এবং বিশেষ করে মায়ানমারে উনি দায়িত্ব পালন করেছেন রাষ্ট্রীয়ভাবে, সেজন্য ওনার অনেক অভিজ্ঞতা আছে। আমরা কোনো রোহিঙ্গার বিষয়ে কোনো কিছু জানতে চাইলে মেজর আমজাদ ভাইয়ের কাছ থেকে আমরা জানি। আমাদের বিশেষ করে টেলিভিশন মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকেরা মেজর আমজাদ ভাইয়ের কাছ থেকে রোহিঙ্গা বিষয়ে অনেক তথ্য আমরা জেনেছি। আমরা বিশেষ করে আপনি যে প্রশ্নটা করেছেন, এটা হলো হ্যাঁ, এই যে রোহিঙ্গাদেরকে আমরা আশ্রয় নিয়েছি এবং মানবিক কারণে আমরা বাংলাদেশ, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যে আশ্রয় দিয়েছেন, এই জন্য আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। মানবিক কারণে আশ্রয় দিয়েছে, কিন্তু হ্যাঁ, তারা এত লক্ষ রোহিঙ্গা আসার পরে আমাদের পুরো এলাকা একটা অবশ্যই হুমকি স্বরূপ হয়ে গিয়েছে। তারা বিভিন্ন জাতিগতভাবে, ওরা কিছু লোক এখানে এক জায়গায় থাকলে তো সমস্যা হয়, ওরা বিভিন্নভাবে সংগঠিত হয়ে বিভিন্ন অস্ত্র নিয়ে বিভিন্নভাবে তারা সংঘর্ষে লিপ্ত হয়েছে। তারা সংঘর্ষে লিপ্ত হয়েছে, খুন হয়েছে। ওরা আবার আমাদের, যেহেতু মায়ানমার থেকে আমাদের যে বাংলাদেশের এই যে ইয়াবা, বিশেষ করে মাদকটা হলো ইয়াবা, এই যে মায়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করে, এই ইয়াবার স্বর্গরাজ্য। তো এখানে এই ইয়াবার মধ্যে রোহিঙ্গারা জড়িত হয়েছে, বা ইয়াবা বাংলাদেশে আনা, বিশেষ করে চট্টগ্রামের হয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে ছড়িয়ে দেওয়া, এটা রোহিঙ্গারাই অনেক এখানে জড়িত হয়ে পড়েছে। অস্ত্র ব্যবহার, তারা অস্ত্র নিয়ে বিভিন্ন জায়গায়, ওখান থেকে মায়ানমার থেকে অস্ত্র এনে বিভিন্ন জায়গায় অস্ত্র সংগ্রহ করে এনে তারা চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় সরবরাহ দিচ্ছে। তারা ওখানে আমাদের বন জঙ্গল উজাড় করেছে, তারা আমাদের পরিবেশ ধ্বংস, হ্যাঁ অনেক কিছু সমস্যা হচ্ছে আমাদের এলাকা ভিত্তিক। যে একটা আমাদের বাংলাদেশের প্রধান যে হলো আমরা পর্যটন নগরী কক্সবাজারও এটা একটা হুমকির মুখে পড়েছে রোহিঙ্গাদের কারণে, অনেক সমস্যা হচ্ছে। আমরা আশা করি আজকে আমাদের আমজাদ ভাই বলেছেন, রোহিঙ্গা হলো আমাদের, মানে এটা হলো মায়ানমারের, তাদের মায়ানমারের যে তাদের তাদের মায়ানমারে তারা বসবাসকারী রোহিঙ্গা, মায়ানমারের তারা নাগরিক, তারা নাগরিক হিসেবে তারা তাদেরকে আবার ফেরত নেয়। আমরা আশা করব রোহিঙ্গাদেরকে মায়ানমার তারা, আমরা বলি মায়ানমারেরা তারা নিজস্ব মানবিক হোক,
তারা যেন আরো মানবিক হয়, রোহিঙ্গাদেরকে যারা ফেরত নেয় আমাদের উপর যেন বোঝা না হয়, আমাদের উপর বোঝা হয় আমাদের যেন পরিবেশ, আমাদের যেন সামাজিক বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, সামাজিক ভাবে আমরা যেন সমস্যাগ্রস্ত না হই। এটা আমরা আজকের এই সমাবেশ থেকে আহ্বান জানাবো। অবশ্যই আমাদের সমস্যা হচ্ছে। জনাব ফরিদুল চৌধুরী, যদি আমি বলি প্রত্যাবাসনের কথাই বলছিলেন আপনি উত্তরে, এই সমস্যা থেকে উত্তরণের জন্য, যেহেতু প্রত্যাবাসনটা আজকে 3টা বছর ঝুলে আছে, এটা হয়নি এখনো, সেক্ষেত্রে যদি এরা এখানে থাকে, তাদের এই হুমকির যে মুখে যে আমরা আছি, তাদের এই হুমকি থেকে উত্তরণের উপায়টা কি বলে মনে করেন আপনি? কি এই যে তাদেরকে, রোহিঙ্গাদেরকে ভাষান্তরে নিয়ে যাওয়া হচ্ছে, এই চিন্তা, এই ভাবনাটা কিভাবে দেখছেন সাংবাদিক হিসেবে? না, আমরা ওখানে বিশেষ করে বাসানচর হলো একটা চর, এখানে আমাদের সরকারের উদ্যোগে, নেভির উদ্যোগে ওখানে বেশ কিছু সুন্দর তাদের স্থাপনা তৈরি করা হয়েছে। বিশেষ করে আমাদের এখানে ওই যে কক্সবাজার, আমি যেটা বললাম, কক্সবাজার হলো আমাদের বাংলাদেশের না, এশিয়ার বৃহত্তম পর্যটন নগরী। এই পর্যটন নগরীকে সুরক্ষার জন্য ওখান থেকে সরকারের উদ্যোগে তাদেরকে বাসানচরে এক জায়গায় তাদেরকে ওখানে নিয়ে যাওয়া হচ্ছে, শুধু স্থায়ীর জন্য না, তাদেরকে আপাতত রাখার জন্য। তাদেরকে, যেহেতু বাসানচর হলো একটা দ্বীপের মতো, চতুর্দিকে সাগর, সুতরাং এখানে স্থাপনা, পাকা স্থাপনা, বিভিন্ন ঝড় হতে পারে, ওই যে সাইক্লোন হতে পারে, সেই জন্য এখানে পাকা স্থাপন তাদের নিরাপত্তার জন্য, তারা যেন নিরাপত্তা তারা বেশি থাকতে পারে এই বিষয়ে তাদেরকে ঠিক এখানে কক্সবাজার যেভাবে রাখা হচ্ছে, এই যে বিশেষ করে টেকনাফে যেভাবে রাখা হচ্ছে, ওখান থেকে বাসানচরে নিয়ে যাওয়া হচ্ছে। এটা একটা ভালো উদ্যোগ। আমরা চাইবো শুধু এই উদ্যোগের মাধ্যমে ওখানে স্থায়ীভাবে না করে তাদেরকে যেন নিয়ে যাওয়া হয়। আপনি যেমন গতকাল পররাষ্ট্রমন্ত্রী, আমাদের পররাষ্ট্র সচিব এবং পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এবং নতুন বছর যখন শুরু হয়েছে, রোহিঙ্গাদেরকে যেন আবার প্রত্যাবাসন তাদেরকে নিয়ে যাওয়া হয়। সরকারের উদ্যোগে আবার তাদেরকে যোগাযোগ শুরু হয়েছে, তাদেরকে বিভিন্ন দেশি বিদেশি যোগাযোগ মাধ্যম শুরু করেছে সরকার, তাদেরকে যেন নিয়ে যাওয়া হয়, রোহিঙ্গাদেরকে ফেরত নিয়ে যাওয়া হয়। আমরা আশা করব রোহিঙ্গাদের ফেরত নিয়ে যাওয়ার জন্য সরকার, বাংলাদেশের পক্ষ থেকে যতটুকু উদ্যোগ, এবং আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক সম্প্রদায়কে নিয়ে এবং ঐক্যবদ্ধ, এই যে আমি বললেন, আমাদের বললেন আমাদেরকে ভোটের ব্যাপারে, রোহিঙ্গাদের ফেরত নেওয়ার ব্যাপারে জাতিসংঘ যে ভোটাভুটি হয়েছে, আমাদের পার্শ্ববর্তী দেশ, আমাদের যে ভারতের ইয়াতে রাষ্ট্রদূত চট্টগ্রাম প্রেস ক্লাবে আসলো, এই প্রশ্নটা আমরা করছিলাম, আপনার পক্ষ থেকে, ভারত পক্ষ থেকে কতটুকু রোহিঙ্গাদেরকে ফেরত নেওয়ার জন্য উদ্যোগ নেবেন? উনি বলছেন অবশ্যই আমার যে তাদের রোহিঙ্গা ফেরত নেওয়ার জন্য, রোহিঙ্গাকে সম্পূর্ণ সমস্যা সমাধানের জন্য তাদের সরকার উদ্যোগ নেবে, ভারত সরকার সহযোগিতা করবে। কিন্তু প্র্যাকটিক্যালি ওরা ভোট দেয় নাই, মুখে একটা বলছে কিন্তু প্র্যাকটিক্যাল তারা ভোট দেয়নি। আমরা আশা করব এই যে মুখে যা বলেন, কার্যেও যেন আমাদের ভারত, বিশেষ করে বাংলাদেশের বড় এবং পার্শ্ববর্তী আমাদের সুসম্পর্ক একটি দেশ, আমাদের স্বাধীনতার জন্য ভারত আমাদের সাথে আমাদের জন্য অনেক কষ্ট করেছেন, স্বাধীনতার জন্য আমাদের যে অনেক রক্ত দিয়েছেন আমাদের ভারতের অনেক সৈন্য। আজকের এই যে অবস্থান থেকে আমরা আশা করব, আমাদের এই অবস্থান থেকে রোহিঙ্গাদের সংকট মোকাবেলায় ভারত যেন এগিয়ে আসেন, ভারত যেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, এই প্রত্যাশা আমরা করব। আপনাকে ধন্যবাদ। সেক্ষেত্রে আমাদের দেশের কূটনৈতিক যে সম্পর্ক, সেই সম্পর্ক আরো বৃদ্ধি করা দরকার, সেটাই আপনি বলছিলেন। আসলে কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধি করার চেষ্টা করেছেন, জাতিসংঘের পক্ষ থেকেও চাপাচাপি হচ্ছে, তারপরও আমরা প্রত্যাবাসনের বিষয়টা আমরা আশার আলো দেখতে পাচ্ছি না। একটু যেতে চাই আমাদের মেজর ইমদাদুল ইসলামের কাছে। সেখানে যদি ওনাকে আমি বলি, যেহেতু ভাষান্তরের বিষয়টা চলে এসছে, সেক্ষেত্রে ভাষান্তরে নিয়ে যাওয়ার আগে দুটি আন্তর্জাতিক সংগঠন, নিউ ইয়র্ক ভিত্তিক হিউম্যান রাইটস ওয়াচ HRW এবং লন্ডন ভিত্তিক অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছিল, ভাষান্তর একটি দুর্গম চর, সেখানে যেন রোহিঙ্গাদেরকে নিয়ে যাওয়া না হয়। সেই ক্ষেত্রে আসলে তারা কি আসলে আমাদেরকে ভালো চান না খারাপ চান, বা তাদের পরামর্শটা কেমন বলে মনে হচ্ছে আপনি একজন নিরাপত্তা বিশ্লেষক হিসেবে? ধন্যবাদ। এখানে বাইরের যারা বলছে তাদের থেকেও এখানে আমারও কয়েকটা পয়েন্ট আছে। সেটা হচ্ছে, যেমন এই যে আমরা যে ভাষান্তরে নিয়ে যাচ্ছি, সেখানে কিন্তু আমরা রোহিঙ্গাদের পুরা 11 লক্ষকেই নিয়ে যাচ্ছি না। ভাষান্তরে 1 লক্ষ সরকার ঘোষিত হচ্ছে, 1 লক্ষ যাবে, তাহলে আরো 10 লক্ষ রোহিঙ্গা কিন্তু এখানে থেকে যাবে। এই মেসেজ, এটা একটা মিয়ানমারকে একটা মেসেজ দিচ্ছে, এবং উই আর ক্রিয়েটিং মোর রুম ফর দ্য মিয়ানমার, যে তারা এখন বলতে পারবে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে এটার মাধ্যমে, যে যারা বলছেন, ইভেন কি জাতিসংঘ মধ্যখানে, যেখানে যে ঢাকায় যে প্রতিনিধি আছে, উনি বলেছিলেন যে ওদেরকে ওখানে নিলে তাইলে তাদেরকে মূল ভূখণ্ডে, বাংলাদেশের মূল ভূখণ্ডে আসা যাওয়ার সুযোগ দিতে হবে। তো সেটা তো আমরা এগ্রি করি নাই। আমরা বলছি সেটা সম্ভব না, যেহেতু রোহিঙ্গারা এখানে মিয়ানমারের নাগরিক, আমাদের মূল ভূখণ্ডে আসবে কি করে তারা? তো এটার পরেও ধরেন একটা জাতিসংঘ বা আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে আমাদের একটা নীরব, একটা খুব
খুব লো লেভেলে, আমি বলবো সাইকোলজিক্যাল একটা বৈপরীত্য যাচ্ছে, একটা মানসিক একটা বৈপরীত্য আমাদের ঘটছে। তারা চায় নাই যে এখানে বারবার তাদের প্রতিবাদের বা তাদের বিরোধিতার কারণেই কিন্তু আগের থেকে অনেক দিন থেকে ভাষান্তরে আনার চেষ্টা হচ্ছিল, তো সেটা আনা সম্ভব হয়নি। এখন তারা কনভিন্স, সেখানে তাদেরকেও দেখানো হয়েছে বাংলাদেশ যেসব ব্যবস্থা গ্রহণ করেছে, তাদের কাছে ছিল দুর্যোগে এরা কি করবে, সেখানে দুর্যোগে আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হয়েছে, এখানে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, এগুলি করা হয়েছে। বাট আমার কাছে আলটিমেট হচ্ছে যে আপনি যেটা বলছেন কেন বিরোধিতা বা না বিরোধিতা, এটার থেকেও আসল সমস্যার দিকে আমাদের ফোকাসটা থাকা উচিত। আমাদের সমস্যাটা হচ্ছে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর সমস্যা, সেই সমস্যাতেই আমাদের ফোকাস থাকা উচিত। এটা আমি সবচেয়ে বেশি খুশি হতাম এই জাহাজে করে রোহিঙ্গাদের ভাষান্তরের দিকে না এসে জাহাজে করে যদি মিয়ানমারের দিকে জাহাজটা চলে যেত। কারণ এই যে আমি কতদিন, তার মানে হচ্ছে আমি আরো একটা মেসেজ পেলাম এখান থেকে, ধরেন তার মানে হচ্ছে এই সমস্যাটা দীর্ঘায়িত হবে, যার জন্য আমি কাছাকাছি তাদের সীমান্তের কাছাকাছি না রেখে আমি আমার দেশের অভ্যন্তরের দিকে তাদেরকে নিয়ে আসছি একটা। আরেকটা হচ্ছে যদি ধরেন এই রোহিঙ্গা সমস্যার দীর্ঘায়িত হলো, যেটা আমরা প্রেডিক্ট করছি অনেকদিন লম্বা সময়, এই যে এখানে রোহিঙ্গারা বসবাস করতে করতে একসময় যে সত্যি তারা এটাকে এই ভাষান্তরকে ভালোবেসে বসে থাকে বা যাব না আর, আমরা তো এখানে সেটেল হয়ে গেছি, যেই সন্তান কালকে জন্মগ্রহণ করবে সে যদি এটা কয়েক বছরও সমাধান না হয়, তার কিন্তু একটা ন্যাচারাল সেখানের মধ্যে জাতিসংঘের এই এখানে জেনেভা এই অটোয়া কনভেনশনে, যেটা শেষ পর্যন্ত জেনেভা কনভেনশন অ্যাডপ্ট করা হয়েছে, ন্যাচারাল বার্থ রাইট, সেও এমনও বলতে পারে জাতিসংঘের কাছে যে আমি তো এখানেই জন্মগ্রহণ করে, আমার দেশ হলো এখানে, আমি কেন মিয়ানমারে যাবো, এইসব অনেক ধরনের ভবিষ্যতের জন্য যদি আনলেস ইফ ইট ইজ রিজলভ উইদিন এ শর্ট স্প্যান অফ টাইম, সেটা হবে বলে কিন্তু খুব আশা আমরা দেখতে পাচ্ছি না। অ্যাট দ্য এন্ড অফ দ্য টানেল যেটা বলা হয় কূটনীতিতে, রাজনীতিতে, যে অ্যাট দ্য এন্ড অফ দ্য টানেল আমরা কি আলো দেখছি, আমরা কিন্তু সেরকম আলো খুব একটা বেশি দেখছি না। কারণ হচ্ছে এই অতি 30 তারিখও চায়না আমাদের এগেনস্টে ভোট দিয়েছে, আমাদের এগেনস্টে, রোহিঙ্গাদের বিরুদ্ধে দিয়েছে। আমি আমাদের এগেনস্টে বলবো না, কারণ এখানে আমরা জড়াই নাই কোনো কিছুতে, বাংলাদেশ কিছুতেই সম্পৃক্ত হয় নাই। বাংলাদেশের ঘাড়ের উপর এসে রোহিঙ্গাদের ওরা চাপিয়ে দিয়েছে, এখন রোহিঙ্গাদের জন্য আইসিসিতে আমাদের দৌড়াদৌড়ি করতে হচ্ছে, আইসিসিতেও যেতে হচ্ছে, কারণ যাবে কে তাদের পক্ষ হয়ে। তারপর ধরেন ভারত এরকম যদি মানবাধিকার, তারা হিউম্যান রাইটস, মহাত্মা গান্ধীর দেশ, সেখানে উনি মানবাধিকারের জন্য জীবন পাত করেছেন, তারা কিন্তু নিশ্চুপ, তারা কথা বলছে না। জাপান নিরপেক্ষ আছে, জাপানও কিন্তু ভোট দেয় নাই, কোনো পক্ষে নিরপেক্ষ হয়ে বসে আছে। তো এগুলো হচ্ছে দে আর দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল কান্ট্রি ইন এশিয়া, এবং বিশেষ করে মিয়ানমারের উপর যাদের প্রভাব আছে। এখন বলবেন তাহলে কি এটা এই সমস্যার সমাধান কোন পথে? এই সমস্যার সমাধান কি নাই? এই সমস্যার সমাধান আছে, এবং সেটা হচ্ছে কূটনীতির মাধ্যমে। কূটনীতি কি করবে? কূটনীতিকে এখন একটা জিনিসে গ্রহণ করতে হবে, সেটা স্পষ্ট একদম আপনার এই প্রোগ্রামের মাধ্যমে যারা কৌশল প্রণেতা আছে আমাদের, যারা এই ব্যাপারে চিন্তা ভাবনা করছেন, যাদের উপর পুরা জাতির দায়িত্ব রয়েছে, তাদের জন্য বলছি এটা চায়নাকে স্পষ্ট করতে হবে। কারণ এখানে প্রত্যেকের, ভারত এবং চায়নার জিও স্ট্র্যাটেজি এবং জিও ইন্টারেস্ট, যেটাকে ভূকৌশলগত স্বার্থ এবং ভূকৌশলগত অবস্থান, এই দুটো তাদের মধ্যে পারস্পরিক তারা দ্বন্দ্বে জড়িয়ে তারা মিয়ানমারকে খুশি রাখার জন্য উঠে পড়ে লেগেছে। দুটা পক্ষই মিয়ানমারকে এখানে খুশি রাখতে চাচ্ছে। রোহিঙ্গারা এখানে কোনো বিষয়ে না তাদের কাছে। একটা হচ্ছে তাদের জিও স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে ভারত চাচ্ছে মিয়ানমারকে খুশি রেখে তার 7 সিস্টারকে সবসময় বগল দাবায় রাখা, সেখানে যেন ইনসার্জেন্সি ডেভেলপ করতে না পারে, অথবা ইনসার্জেন্ট থেকে তখন দৌড়াবে, তারা যেন মিয়ানমারে গিয়ে আশ্রয় না পায়। আর চায়না সেখানে চাচ্ছে যে ভারত যেন এখানে কোনোভাবে মিয়ানমারের উপরে কোনো ধরনের ইনফ্লুয়েন্স করতে না পারে। তাদের যে বৈষয়িক স্বার্থ সেখানে আছে, তারা যে আপনার মালাক্কাকে বাদ দিয়ে তারা যে বে অফ বেঙ্গলে ঢুকে গেছে, বে অফ বেঙ্গল থেকে ইন্ডিয়ান ওশানে ঢুকে গেছে, এইটাকে তারা তাদের বিরাট একটা স্বার্থ অর্জন, যেটা আরেকজন বিখ্যাত সাংবাদিকের একটা বই আছে সুইডিশ, সে বার্নার্ড লিন্টন, সে বলেছে এখন চায়নার কাছে মালাক্কা থেকেও, দক্ষিণ চীন থেকেও সবচেয়ে বড় স্বার্থের দিক হচ্ছে সেখানে চকপিও ডিপ সি পোর্ট। কারণ তারা চাচ্ছে মালাক্কার হ্যাসেলটাকে বাদ দিয়ে ওভার দ্য বে অফ বেঙ্গল টু রিচ দ্য ইন্ডিয়ান ওশান, সেখানে ইন্ডিয়ান ওশান থেকে তাদের কাছে আফ্রিকা মহাদেশ এবং অ্যারাবিয়ান প্যানিনসুলা তাদেরকে অবারিত বাজারে পরিণত হবে, যেটা আপনারা নিশ্চয়ই সবাই জানেন, বেল্ট অ্যান্ড রোড
ওটার মাধ্যমে ওই ইয়ের ভিতরে পড়বে। এখন এই জিনিসগুলো যখন তাদের থেকে মাথায় সরিয়ে, ভাই তুমি চকপিও দেখেন তারা বলতেছে ইন্ডাস্ট্রিয়াল পার্ক করে তুলবে, শিল্পাঞ্চল গড়ে তুলবে তারা, তো তুমি করো শিল্পাঞ্চল করো, তোমার ডিপ সি ফুড করো, তোমার সেভেন সিস্টারকে তুমি ভারতকে বলতে করো, আমাদের এখানে কোনো ইন্টারেস্ট নাই, আমরা কোনো দিনেই এগুলি কিছুর মধ্যে নাক গলাবো না। বাংলাদেশ হ্যাভ নো ইন্টারেস্ট অন ইয়োর জিও স্ট্র্যাটেজি অর জিও পলিটিক্স। আমাদের সমস্যা হচ্ছে আমরা ঘনবসতির দেশ, আমাদের অন্য দেশের কতগুলি মানুষ এনে আমাদের ঘাড়ে কতদিন তোমরা চাপিয়ে দেওয়া, তোমরা নিশ্চুপ থাকবা, তোমরা নিরপেক্ষর ভান করবা, তোমরা ওদের বিরুদ্ধে ভোট দিবা, তাহলে এই মানুষগুলি যাবে কোথায়? তাহলে আমরা কি বলতে পারি জনাব মেজর ইমদাদুল ইসলাম, তাহলে কি আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর যে স্বার্থ সিদ্ধির কারণে অনেকটা আমরা গ্যাড়াকলে পড়েছি বাংলাদেশ, যার কারণে আমাদের নিঃসন্দেহে তাদের উপর বিশাল বোঝা, জনগণের একটা বিশাল বোঝা আমরা চাপিয়ে নিয়েছি, এবং সেখান থেকে কখন বের হব সেটা রয়েছে পুরোটা অনিশ্চয়তা। তো যেতে চাই আমরা শেষ প্রশ্ন নিয়ে জনাব চৌধুরী ফরিদউদ্দিন চৌধুরীর কাছে। শেষ প্রশ্নটা হচ্ছে, আপনি সাংবাদিকদের নেতা হয়েছেন এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হয়েছেন, আপনার এই সেশনে আপনার সাংবাদিকদের জন্য কি কাজটা আপনার করার একটা মনোবাসনা রয়েছে, চিন্তা ভাবনা রয়েছে? ধন্যবাদ। আমাদের চট্টগ্রাম প্রেস ক্লাব হলো প্রায়, এখন আমরা 300 জন আমাদের সদস্য আছে। আমরা চাইবো সদস্যদের কল্যাণ, আমাদের পেশাগত দক্ষতা, আমাদের সাংবাদিকদের দক্ষতা, তাদের মান উন্নয়ন, সবকিছু আমাদের অনেক পরিকল্পনা আছে। আমরা একটা ক্যালেন্ডার তৈরি করব, কালকে দায়িত্ব গ্রহণ আছে আমাদের, পুনঃ দায়িত্ব গ্রহণ। এরপর আমরা ক্যালেন্ডার তৈরি করব আমরা কিভাবে চলবো, এবং সাথে সাথে চট্টগ্রাম প্রেস ক্লাবকে আমরা এখন স্বয়ংসম্পূর্ণ প্রেস ক্লাব আমরা ধন্যবাদ। সম্ভবত নেট থেকে একটু বিচ্ছিন্ন হয়ে গেছে। জনাব ইমদাদুল ইসলামের কাছে একটু যেতে চাই। মেজর ইমদাদুল ইসলাম, নিরাপত্তা বিশ্লেষক এবং সেই সাথে লেখক। জনাব ইমদাদুল ইসলাম, আপনার কাছে শেষ প্রশ্ন। জনাব ইমদাদুল ইসলাম, আসলে একটা ছোট্ট করে যদি আমাকে বলেন যে আসলে এই রোহিঙ্গা থেকে মুক্তির একটা উপায়টা কি, যদি আমাকে সংক্ষিপ্ত আকারে বলেন। উপায়টা হচ্ছে কার্যকর কূটনৈতিক তৎপরতা, সেটা চীন এবং মিয়ানমারকে কনভিন্স করা যে আমরা তাদের কোনো ইন্টারেস্টের মধ্যে, মিয়ানমারের উপরে তাদের যেসব ইন্টারেস্ট আছে ওগুলির ব্যাপারে আমরা মোটেও আগ্রহী নই, আমরা রোহিঙ্গাদের ফেরত শুধু পাঠাতে চাই, এটাই হচ্ছে আমাদের ইন্টারেস্ট, এই কথাটা তাদের কনভিন্স করা, অন্য কিছু না। এক্ষেত্রে কূটনৈতিক ক্ষেত্রে আমাদের আরো শক্ত ভূমিকা রাখা প্রয়োজন বলে মনে হচ্ছে আপনার? শক্ত না, যেটা হচ্ছে শক্ত করা যাবে না, কূটনীতিতে শক্ত জিনিস নাই, কূটনীতি হচ্ছে একেবারে নরম, একেবারে আপনি ছাড়া আমার কেউ নাই এরকম বলা, এটাই হলো কূটনীতির ভাষা, সেই ভাষা ব্যবহার করতে হবে দুটা দেশের সাথে, মানে সম্পর্কটা বাড়াতে হবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এতক্ষণ আপনাদের সাথে আমাদের সাথে ছিলেন আমাদের সম্মানিত দুজন অতিথি, একজন ছিলেন জনাব মেজর ইমদাদুল ইসলাম, নিরাপত্তা বিশ্লেষক এবং লেখক, সেই সাথে আমাদের সাথে একজন ছিলেন সাংবাদিক নেতা, চট্টগ্রাম প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক, এবং সেই সাথে চ্যানেল আই চট্টগ্রাম বিভাগীয় প্রধান, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সহসভাপতি জনাব ফরিদউদ্দিন চৌধুরী, এবং সেই সাথে অনেকগুলো সংগঠনের সাথে যিনি জড়িত আছেন জনাব ফরিদউদ্দিন চৌধুরী। তাদের সকলকে চ্যানেলসের পক্ষ থেকে আজকে আমরা আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা এবং সেই সাথে আবারও ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। এবং সেই সাথে দর্শক, আপনারা যারা আজকে আমাদের সাথে ছিলেন, আপনাদেরকেও আমাদের আজকে অনুষ্ঠানের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আগামীতে আবার দেখা হবে প্রত্যাশায়। সেই সাথে বলে দিতে চাই, আমরা করোনা দ্বিতীয় ঢেউ ফেস করছি, সেক্ষেত্রে আমাদের সকলকে সাবধান সতর্ক হতে হবে, নিজেকে সুস্থ রাখতে হবে, পরিবার পরিজনকে সুস্থ রাখবার জন্য সচেতন হতে হবে প্রত্যাশায়। আজকের মতো শেষ করতে চাই। শেষ সাথে সবার আগে বলতে চাই, যেহেতু করোনার টিকা আমাদের কাছে আসেনি, করোনার টিকার আগে আমাদের সবচেয়ে বড় টিকা যা বলা হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন সেটা হলো মাস্ক। সেই ক্ষেত্রে আমরা সকলেই যেখানে যাই স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরাটা আমাদের জন্য জরুরি হিসেবে আমরা মাস্কটা অবশ্যই পরবো, এই প্রত্যাশা আজকের মতো শেষ করতে চাই চ্যানেলসের সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠান করোনাকালে বাংলাদেশ। আল্লাহ হাফিজ।